হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থার্ড সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। থার্ড সেমিস্টারে বেসিক্যালি এবার আমাদের তিনখানা কোর করতে হবে। সেখানে কোর 5, 6 এবং 7 রয়েছে। কোর 5টা বেসিক্যালি রিয়াল অ্যানালিসিসের জিনিস রয়েছে সেখানে, এবং যেটার নাম দেওয়া হয়েছে থিওরি অফ রিয়াল ফাংশনস। নেক্সট আমরা করব হচ্ছে কোর 6 যেটা রয়েছে, সেখানে আমাদের রয়েছে হচ্ছে গ্রুপ থিওরি 1, যেটা বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বিষয়, এবং তারপরে আমাদের কোর 7-এর মধ্যে রয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। আজকে আমি কোর 5টা দিয়ে স্টার্ট করছি। তো কোর 5-এর যেটা আমাদের থিওরি অফ রিয়াল ফাংশনস বললাম, সেখানে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করব সেটা আমি একটু বলে নিচ্ছি আগেই। সেখানে আমাদের রয়েছে কোনো একটা রিয়াল ফাংশনের লিমিটেড ডেফিনেশন, তার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, লিমিটের আনুষঙ্গিক বেশ কিছু থিওরেম, কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি, সেটাকে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কীভাবে আমরা ডিফাইন করতে পারি সেটা রয়েছে, এবং কন্টিনিউটির বেশ কিছু আনুষঙ্গিক থিওরেম রয়েছে। এবং তারপরে আমরা করব সেখানে ডিফারেন্সিয়েবিলিটি, এবং ডিফারেন্সিয়েবিলিটির সঙ্গে মানে সম্পর্কযুক্ত বেশ কিছু আমাদের থিওরেম করতে হবে। এবং ডিফারেন্সিয়েবিলিটির কিছু থিওরেম তোরা ক্লাস 12-এ করেছিল, রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেম, এখানে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, এই ব্যাপারগুলো আরও এক্সট্রা অনেক কিছু রয়েছে, এই ব্যাপারগুলো নিয়েই আমরা বেসিক্যালি আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কোর 5-এর অন্তর্গত এই সব কিছু। তো আজকে আমি ইউনিট 1টা শুরু করছি, কোর 5-এর ইউনিট 1, যেটা কিনা শুরু হচ্ছে লিমিট অফ এ ফাংশন দিয়ে। তো কোনো একটা রিয়াল ফাংশন যদি এফ হয়, তাহলে তার লিমিট বলতে আমরা কি বুঝি সেটা আগে আমি দেখব। আমরা এসকে মাপার বই অনুযায়ী এখানে করছি, এবং এই ভিডিওতে আমি যে যে ব্যাপারগুলোকে এখানে টাচ করছি আর কি, যে যে টপিকগুলোকে, তোরা কিন্তু ঠিক সেই ব্যাপারগুলোকেই মার্ক করিস বইতে। তাহলে প্রথমেই দেখ আমাদের আছে এখানে লিমিট অফ এ ফাংশনে কি আছে না, ডেফিনেশন আছে। প্রথমে বলছে যে ডি বি এ সাবসেট অফ আর, ডি ধরে না আর এর একটা সাবসেট, এবং এফ একটা ফাংশন যেটা কিনা কোথা থেকে কোথায় গেছে না, ডি থেকে আর এ গেছে। সি বলছে ডি এর একটা লিমিট পয়েন্ট, দ্যাট মিনস সি বিলংস টু ডি ড্যাশ। ডি ড্যাশ মানে হচ্ছে ডিরাইভড সেট অফ ডি। তাহলে সিটা ডি এর একটা কি বলেছে না, লিমিট পয়েন্ট বলেছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে এ রিয়াল নাম্বার এল ইজ সেড টু বি এ লিমিট অফ এফ অ্যাট সি। বলছে এই রিয়াল নাম্বার এল ইজ সেড টু বি এ লিমিট অফ এফ অ্যাট সি, তার মানে অ্যাট দি পয়েন্ট সিতে এফ এর লিমিটটা বলেছে কত না, এল। ইফ বলে একটা কথা বলা আছে, কিন্তু সেই কথাটা আগে আমি বলছি না, কারণ এখনই যদি বলে দিই সেই কথাটা তাহলে কিন্তু তোরা কিছুই বুঝতে পারবি না। আমি ওই ব্যাখ্যাটা এখানে মোটামুটি একটা ডায়াগ্রাম করে সেটাকে আমি তোকে বোঝাতে চাই। তো আগে এখানে কি বলেছে যে অ্যাট দি পয়েন্ট সিতে এফ এক্স এর লিমিটটা বলেছে এল। তো এটাকে কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা জানি। কিভাবে লেখে এটাকে ম্যাথমেটিক্যালি, যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে না, এল হবে। এইভাবে লিখতে হয় যে অ্যাট দি পয়েন্ট সিতে এফ এক্স এর লিমিট এল হলে এইভাবে লিখতে হয়, এটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার, আমরা জানি। কিন্তু এবার আমি বলবো যে ইফ বলে ওখানে কি বলেছিল, এটা হবে মানে এফ এর লিমিটটা অ্যাট দি পয়েন্ট সিতে এল হবে যদি, খেয়াল কর এবার ডায়াগ্রামটা খেয়াল কর। সাপোজ ধর এটা রিয়াল লাইন রয়েছে আর ডিটা আর এর সাবসেট বলেছে, ধরে নে এটা হচ্ছে ডি। সাপোজ এই সেটটাকে আমরা ডি ধরে নিই। ডিটা মে বি ওপেন ক্লোজ যা খুশি হতে পারে, আমি এখানে ওপেন ধরছি, তুই এখানে ক্লোজড নিতে পারিস, দ্যাটস নট ইম্পর্টেন্ট। এবং আর একটা এখানে আমি সেট ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আর। তাহলে ডিটা হচ্ছে এখানে আর, এই যে টোটাল লাইনটা এঁকেছি এটা রিয়াল লাইন, তার সাবসেট, আর এই দিকে রিয়াল লাইন রয়েছে আমাদের, বা রিয়াল নাম্বারের সেট রয়েছে। এফটাই ডি থেকে কোথায় যাচ্ছে না, আর এ যাচ্ছে। এইখানে এফ আমাদের ডিফাইন করা রয়েছে। এখন আমি বলবো যে সি যে পয়েন্টটা রয়েছে সেটা কোথায় রয়েছে, ডি ড্যাশে রয়েছে। আচ্ছা ডি ড্যাশ মানে কি, ডি ড্যাশ মানে হচ্ছে ডি এর লিমিট পয়েন্টের সেট। তার মানে সিটা কিন্তু এই প্রান্তের পয়েন্ট দুটোও হতে পারে, যদি ক্লোজড হয় সেক্ষেত্রেও হতে পারে, কোনো প্রবলেম নেই। সিটাকে যে ডি এর মধ্যে থাকতেই হবে এরকম কোনো মানে নেই, ওর লিমিট পয়েন্ট হতে হবে, এবং লিমিট পয়েন্ট সর্বদাই সেটার মধ্যে থাকে না, সেটা আমরা জানি। তো বেসিক্যালি এখানে আমি বোঝানোর জন্য ডায়াগ্রামে ধরে নিলাম যে সি এখানে একটা এরকম পয়েন্ট রয়েছে। এবং দেখ এক্সটা এখানে বলছে কোন দিকে যাচ্ছে না, সি এর দিকে যাচ্ছে, যার জন্য এফ এক্সটা কোন দিকে যাচ্ছে, এটা কি ইমপ্লাই করছে, এফ এক্সটা কোন দিকে যাচ্ছে না, এফ এক্স যাচ্ছে এল এর দিকে। তার মানে এক্স যখন সি এর দিকে যায় তখন এফ এক্সটা কোন দিকে যায় না, এল এর দিকে যায়। তার মানে এখন দেখ এই যে রিয়াল যে লাইন রয়েছে তার মধ্যে এরকম জায়গায় এল একটা পয়েন্ট রয়েছে। তাহলে এফ এক্স যদি এল এর দিকে যায়, তার মানে আমি যদি এখন এল এর সাপেক্ষে যে কোনো নেইবারহুড নিয়ে নিই, ধরে নে এল এর সাপেক্ষে আমি একটা নেইবারহুড নিয়ে নিলাম যার নাম হচ্ছে ভি, তাহলে কি বলছে যে এর লিমিটটা এল হবে, আমরা কখন বলতে পারবো, ইফ বলে এবার ওই লাইনটা আমি বলছি করসপন্ডিং টু এভরি নেইবারহুড ভি অফ এল, মানে এল এর সাপেক্ষে আমি যে কোনো একটা নেইবারহুড যদি ভি কনসিডার করি, দেন দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড ডব্লিউ অফ সি। তার মানে সি এর সাপেক্ষে এরকম একটা নেইবারহুড আমরা কি পেয়ে যাবো না, ডব্লিউ পেয়ে যাবো। সাজ দ্যাট কি হতে হবে
না যে সমস্ত এক্স এই নেইবারহুডের মধ্যে থাকবে এই নেইবারহুডটাকে কিভাবে লিখতে পারি? আচ্ছা, এই নেইবারহুডটা মানে হচ্ছে আমাদের এখানে ডব্লিউ ইন্টারসেকশন ডি, এইটা মানে হচ্ছে ডব্লিউ ইন্টারসেকশন ডি। কেন ইন্টারসেকশন বলছি? তার কারণ হচ্ছে এই পয়েন্টটা, সি পয়েন্টটা যদি প্রান্তের পয়েন্ট হতো, সেখানে নেইবারহুড নিলে কিন্তু কিছুটা অংশ বাইরে বেরিয়ে যেত, কাজে আমি সেখানে পুরো ডব্লিউ বলতে পারবো না। আমার ডব্লিউর যে পার্টটা ডি এর মধ্যে আছে সেটাকেই নিতে হবে, তার কারণে এফ এর ডোমেন সেটকে ডি, তার মানে ডি এর বাইরের কোনো পয়েন্ট তো এফ, তার এফ এর এই এক্স এর এখানে আমি ডি এর বাইরের কোনো পয়েন্টকে পুট করতে পারি না। সুতরাং এখানে কিন্তু আমাদের এই সেটটা কি নিতে হবে, যে ডব্লিউ ইন্টারসেকশন ডি নিতে হবে। কিন্তু দেখ এক্সটা বলেছে টেন্স টু সি, তো আমরা লিমিটের ক্ষেত্রে একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে এক্স যদি টেন্স টু সি হয় তার মানে এক্স কখনো সি হতে পারে না, এক্স সি এর দিকে যাচ্ছে, বাট এক্স ওর ভ্যালু হিসেবে কখনো সি কে টেক করতে পারবে না। সুতরাং এখান থেকে আমরা কি করব, ডব্লিউ থেকে আগেই সিটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে এক্স বিলংস টু কি হবে, ডব্লিউ মাইনাস কি হবে, সি হবে। এই যে সেটটা আমরা এখানে পেয়ে গেলাম ডব্লিউ মাইনাস সি, তার সঙ্গে আমাকে কার ইন্টারসেকশন নিতে হবে না ডি এর ইন্টারসেকশন নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, এই যে সেটটা পেলাম এর সঙ্গে ডি এর ইন্টারসেকশন নিলাম। তাহলে এখন আমি দেখছি কি না এল এর সাপেক্ষে যে কোনো একটা নেইবারহুড ভি নিলে যদি সেক্ষেত্রে সি এর সাপেক্ষেও একটা নেইবারহুড ডব্লিউ এক্সিস্ট করে, সাচ দ্যাট এই নেইবারহুডের মধ্যে থাকা সি বাদে প্রত্যেকটা এক্স এর জন্য এফ এক্সটাকে কোথায় থাকতে হবে, এই ভি এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে এফ এক্স বিলংস টু কি হবে না ভি হবে। আশা করি ডেফিনেশনটা বোঝা গেছে। আমি আবারও বলছি, কি বললাম, যে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এল হবে, মানে এক্স সি এর দিকে গেলে এফ এক্সটা এল এর দিকে যাবে। কখন, ইফ এল এর সাপেক্ষে যে কোনো একটা নেইবারহুড ভি নিয়ে নিলে যদি অবশ্যই সেক্ষেত্রে সি এর সাপেক্ষে একটা নেইবারহুড ডব্লিউ এক্সিস্ট করে, সাচ দ্যাট এই ডব্লিউ ইন্টারসেকশন ডি যে আমরা নেইবারহুডটা যে সেটটা পাবো আর কি, সেখান থেকে সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিতে হবে, তার কারণ এক্স টেন্স টু সি আছে, আমার এক্স কখনো সি হতে পারে না। তাহলে এই সেটের মধ্যে থাকা প্রতিটা এক্স এর জন্য যদি এফ এক্সটাই ভি এর মধ্যে থাকে, তাহলেই আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এল হবে। এটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন। খুব ভালোভাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখ একটা কথা এখানে বলেছে যে ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। এই যে ডেফিনেশনটা আমি বললাম, এটাকেই দেখ কিছু মনে রাখার দরকার নেই ইকুইভ্যালেন্ট ডেফিনেশনে। ঠিক আমি এখানে যেভাবে বুঝিয়েছি ঠিক দেখবি ইকুইভ্যালেন্ট ডেফিনেশন আমি নিজে তৈরি করে দেবো এখান থেকে, তোকে আলাদা করে কিচ্ছু মনে রাখতে হবে না। ইকুইভ্যালেন্ট ডেফিনেশনে কি বলছে দেখা যাক। বলছে যে লেট ডি বি এ সাবসেট অফ আর অ্যান্ড এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন অ্যান্ড সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি। তো এইগুলো তো আমাদের শুরুতেই দেওয়া ছিল, আমাদের লেখাই আছে, বেসিক্যালি কোনো প্রবলেম নেই। তারপরে বলছে যে এ রিয়াল নাম্বার এল ইজ সেড টু বি এ লিমিট অফ এফ অ্যাট সি, তার মানে অ্যাট দি পয়েন্ট সি তে এফ এর লিমিট আমরা এল বলবো, if corresponding to a pre-assigned positive epsilon there exists a positive delta such that বলে একটা কথা লেখা আছে। এখন আমি বলি দেখ এই যে ব্যাপারটা এখানে আমরা বললাম, সেই ব্যাপারটাকে যদি আমরা এখন এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে বোঝাতে চাই, লিমিটের কিন্তু এটা যেটা বললাম সেটা ওর বেসিক ডেফিনেশন, এছাড়াও ওর একটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন রয়েছে, সেটাকে আমরা বলি এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তাহলে এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা এখানে কি হয়ে যাচ্ছে, বলছে যে ইফ ফর এ চুজেন এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা সাচ দ্যাট বলে একটা কথা লেখা আছে, চুজেন বা করসপন্ডিং এ প্রি অ্যাসাইন পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাচ দ্যাট বলে একটা কথা লিখেছে। আচ্ছা দেখ এই ডেফিনেশনটা থেকে আমি চেষ্টা করি এপসাইলনের ডেল্টা তৈরি করতে পারি কিনা। আচ্ছা খেয়াল করতো, এই যে নেইবারহুডটা আমরা নিয়েছি যেটার নাম আমরা ভি বলছি, সেই নেইবারহুডের তো একটা রেডিয়াস আছে, ধরে নিলাম সেই রেডিয়াসটা কত না এপসাইলন ধরে নিলাম। তাহলে এর রেডিয়াসটা যদি এপসাইলন হয় তাহলে এই নেইবারহুডটা কেমন দেখতে হবে না, এল এর সাপেক্ষে একটা এপসাইলন নেইবারহুড কেমন দেখতে হয় না, এল মাইনাস এপসাইলন কমা দিয়ে কি হয়ে যায় এল প্লাস এপসাইলন। এই জায়গাটা একটুখানি আলো পড়ে, এই জায়গাটা হয়তো দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি, এখানটায় করছি। এল এর সাপেক্ষে একটা এপসাইলন নেইবারহুড কেমন হবে না এল মাইনাস এপসাইলন কমা দিয়ে কি হবে না এল প্লাস এপসাইলন। কেমন? আচ্ছা এরকম একটা নেইবারহুড আমরা নিয়ে নিলাম আর কি, কনসিডার করে নিলাম। তো এই নেইবারহুডের জন্য তো এই দিকে সি এর একটা নেইবারহুড থাকবে, তারও একটা ওরকম রেডিয়াস থাকবে, তার রেডিয়াসটাকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি। অবশ্যই এপসাইলন ডেল্টা এটা সবাই কিন্তু পজিটিভ। তাহলে সি এর সাপেক্ষে আমি যে নেইবারহুডটা পাবো সেটা কি হবে সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা, কিন্তু তার মধ্যে কিন্তু সি থাকবে না। তার মানে দেখ ওই নেইবারহুডটা সি এর সাপেক্ষে ডেল্টা রেডিয়াসের নেইবারহুডকে আমরা কিরকম ভাবে লিখি, এন সি কমা ডেল্টা এইভাবে লিখি। এগুলো আমরা অলরেডি জানি, আগের সেমে আমাদের এগুলো হয়ে গেছে। এখন দেখি এই নেইবারহুডের মধ্যে যদি সি না থাকে তাহলে এটাকে ডিলিটেড নেইবারহুড বলে, তাহলে এন ড্যাশ সি কমা ডেল্টা হয়ে যায়।
এর সঙ্গে কার ইন্টারসেকশন নিতে হয়, ডি এর ইন্টারসেকশন নিতে হয়। তাহলে আমি এখন কি করলাম, এই যে আমার নেইবারহুডটা ছিল ভি, তার আমি একটা পার্টিকুলার এপসাইলন রেডিয়াসের একটা নেইবারহুড ধরে নিলাম ভি এর জায়গায়, এবং এদিকে ডব্লিউর জায়গাতেও আমি এই নেইবারহুডটাকে ধরে নিলাম, যেটা কিনা একটা ডেল্টা রেডিয়াসের নেইবারহুড। তাহলে এখন আমি কি বলবো, এই ডেফিনেশনটা অনুযায়ী, এই লাইনটা অনুযায়ী, এক্স যদি এটার মধ্যে থাকে, এইটা এখন কি হয়ে গেছে এই জিনিসটা, তার মানে এক্স যদি এখন এর মধ্যে থাকে তাহলে এফ এক্স কে ভি এর মধ্যে থাকতে হচ্ছে, ভি এখন হয়ে গেছে উপরেরটা। তার মানে এখান থেকে আমি এখন বলে দিতে পারছি যে এফ এক্স, কি বলবো না, এফ এক্স belongs to this if x belongs to n dash c comma delta intersection d। আশা করি বোঝা গেল। এটা থেকে আমি এটাকে কি করে নিয়ে আসলাম, এই যে ভি যে নেইবারহুডটা সেটাই হচ্ছে এখানে এল মাইনাস এপসাইলন কমা এল প্লাস এপসাইলন, আমরা একটা এপসাইলন রেডিয়াসের নেইবারহুডকে ধরে নিয়েছি ভি এর জায়গায়, এই নেইবারহুডটাকে আমি একটা ডেল্টা রেডিয়াসের নেইবারহুড ধরে নিয়েছি এবং সি কে বাদ দিতে হবে ওই জন্য ডিলিটেড নেইবারহুড ধরে নিয়েছি, এবং এই লাইনটা তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই লাইনটা যে এক্স যদি এর মধ্যে থাকে তাহলে এফ এক্স ভিতে থাকবে, তাহলে এফ এক্স এই ভি এর মধ্যে থাকছে, এখন ভি হচ্ছে এইটা, যদি কিনা এক্সটা এটার মধ্যে থাকে। তাহলে দেখ এখন যে আমরা ডেফিনেশনটা বললাম সেই ডেফিনেশনটা কিন্তু আগের ডেফিনেশনই, কিন্তু এখন আমার পার্টিকুলার ওখানে ভি আর ডব্লিউ না নিয়ে আমরা তার জায়গায় কি করলাম না এপসাইলন আর ডেল্টা দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করলাম। এই জন্য এই যে ডেফিনেশনটা বললাম পরে, এটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা কি দাঁড়ালো, এই ডেফিনেশনটা বলছে যে এল is said to be the limit of f at the point c if corresponding to a pre-assigned positive epsilon there exists a delta, positive delta, such that fx belongs to this। দেখ বইতে লেখা আছে fx এর মধ্যে থাকা মানে কি fx greater than l minus epsilon less than l plus epsilon হবে। দেখ তাই আছে এখানে ডেফিনেশনে, দেখ corresponding to a pre-assigned positive epsilon there exists a positive delta such that fx টা কি আছে greater than l minus epsilon less than l plus epsilon। কখন বলা আছে, ফর অল এক্স, আমি এখানে ইফ লিখেছি একই ব্যাপার, ইফ এক্স বিলংস টু কি লেখা আছে এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এবং এই এন ড্যাশ সি কমা ডেল্টা মানে কি সেটাও আমরা জানি, এই এন ড্যাশ সি কমা ডেল্টা মানে হচ্ছে কি না এই যে সি মাইনাস ডেল্টা কমা দিয়ে সি প্লাস ডেল্টা মাইনাস কি হবে না সি হবে, এখান থেকে আমাদের সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিতে হবে, যেটা কিনা এখানে দেখ পরে এখানে করে দেওয়া আছে নিচে। তাহলে আশা করি এই ডেফিনেশনটা এবং এর থেকে যে ইকুইভ্যালেন্ট এপসাইলন ডেল্টা ডেফিনেশন তৈরি করলাম সেটাও কিন্তু বোঝা গেল। কাজেই যদি কেউ বলে যে এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা বলতো লিমিটের কি, তাহলে তখন বলবি যে লেট ডি ইজ এ সাবসেট অফ আর অ্যান্ড এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন, লেট সি বিলংস টু ডি ড্যাশ, দেন the real number L is said to be the limit of f at the point x is equal to c if, এই অবধি কিন্তু একই লেখা দুটোর, if এবার লিখবি corresponding to a pre-assigned positive epsilon there exists a positive delta such that fx belongs to this বা fx greater than l minus epsilon less than l plus epsilon একই কথা, whenever বা for all x belongs to n dash c comma delta intersection d, যেখানে এই n dash c comma delta মানে কি সেইটাকেও এখানে লিখে দেবি নিচে। আশা করি এই দুটো জিনিসই কিন্তু বোঝা গেল যে কিভাবে আমরা লিমিটেড ডেফিনেশনটা এখানে দিচ্ছি। নেক্সট দেখ এখানে কি আছে, নোট আছে, দুটো নোট বলেছে। নোট ওয়ানে কি বলছে, নোট ওয়ানে বলছে in order that we may inquire if limit extends to c fx exists, c must be a limit point of the domain d of the function f। বলছে যদি আমাদেরকে দেখতে হয় যে সি পয়েন্টে এফ এক্স এর লিমিট এক্সিস্ট করছে কিনা, তাহলে কিন্তু সিটাকে মাস্ট বি ডি এর কি হতে হবে না লিমিট পয়েন্ট হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নোট 2 এর যে পয়েন্টটা রয়েছে সেখানে বলছে the definition demands that all values of f in some deleted delta neighborhood n dash c comma delta contained in d must lie in the chosen epsilon neighborhood of L. It does not matter whether c belongs to d or not, even if c belongs to d fc need not lie in the epsilon neighborhood of L। কি বলেছে, বলছে যে এইখানে আমরা যে ডেফিনেশনটা দেখলাম সেই ডেফিনেশন অনুযায়ী সি পয়েন্টটাকে ডি এর লিমিট পয়েন্ট হতে হয়, কিন্তু এরকম কিন্তু কোনো মানে নেই যে সি পয়েন্টটাকে ডি এর মধ্যে থাকতে হবে। আমরা জানি লিমিট পয়েন্ট হওয়া মানে যে ওই সেটের মধ্যেই সেটাকে বিলং করতে হবে, এরকম কিন্তু কোনো নেসেসিটি নেই। তার মানে এখন এখানে বলেছে যে সি পয়েন্টটা ডি এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। লাস্টে বলেছে সিটা যদি ডি এর মধ্যে থাকেও তাহলেও যে এফ এক্সটাকে
ওই ভি এর মধ্যে থাকতে হবে, এই যে ব্যাপারটা হচ্ছে, তারও কিন্তু কোনো মানে নেই। এই যে ঘটনাটা ঘটছিল এখানে এক্স এর মান কি কখনো সি হতে পারে? পারে না। এক্স সি কে তো আমরা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি, ওই জন্য বলছে যে সি সেক্ষেত্রে ডি এর মধ্যে থাকুক আর ডি এর মধ্যে নাই থাকুক। যদি ডি এর মধ্যে সেক্ষেত্রে থাকেও তাহলেও কিন্তু এই এফ এক্স কে যে এই ভি এর মধ্যে থাকতে হবে, বা এই এল এর যে নেইবারহুড, এপসাইলন নেইবারহুড যেটা এখানে আমরা ভি এর জায়গায় ধরেছি তার মধ্যে থাকতে হবে, এরকম কিন্তু কোনো নেসেসিটি সেক্ষেত্রে নেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে? থিওরেম আছে একটা 7.1.1। এই থিওরেমটা এখন আমরা দেখি যে থিওরেমটা কিভাবে আমরা প্রুফ করতে পারি। খেয়াল কর, দেখ থিওরেম 7.1.1 এ বলছে, স্টেটমেন্টটা কি বলছে আগে দেখি। বলছে লেট ডি বি এ সাবসেট অফ আর এন্ড এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন। এটা প্রত্যেকবারই লেখা থাকবে কি না, লেট ডি বি এ সাবসেট অফ আর এন্ড কি বলছে না, এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন, বি এ ফাংশন। এন্ড দেখ যে সি পয়েন্টটা ছিল সেটা কোথায় ছিল? ডি ড্যাশের মধ্যে ছিল, এটাও আমরা লিখে নিলাম। তাহলে বলছে দেন এফ ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট অ্যাট সি। বলছে দেন এফ ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট অ্যাট সি। কি বলছে? বলছে ডি হচ্ছে আর এর একটা সাবসেট, এফ ডি থেকে আর এ ডিফাইন করা একটা ফাংশন, সিটা বলেছে ডি এর একটা লিমিট পয়েন্ট। তাহলে বলছে যে এফ এর সর্বোচ্চ ওই সি পয়েন্টে কিন্তু একটাই লিমিট থাকতে পারে। যদি লিমিট এক্সিস্ট করে সি পয়েন্টে তাহলে সেটা একটাই হতে পারে সর্বোচ্চ, তার থেকে বেশি লিমিট কোনো একটা পয়েন্টে এফ এর এক্সিস্ট করা পসিবল না। কেমন? দেখা যাক কিভাবে এটাকে আমরা প্রমাণ করতে পারি। প্রমাণে বলছে সাপোজ অন দ্য কন্ট্রারি, মানে কন্ট্রাডিকশন দিয়ে যেটা হয় যে ধরনের প্রমাণ, জোর করে ধরে নিলাম যে দুটো লিমিট আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এফ এর দুটো লিমিট হচ্ছে, দুটো ডিস্টিংক্ট লিমিট হচ্ছে এল এবং এম। কেমন? তাহলে আমরা ধরে নিচ্ছি সাপোজ ইন দ্য কন্ট্রারি, সাপোজ অন দ্য কন্ট্রারি, if have two limits L and M at x is equal to C। ধরে নিলাম যে C পয়েন্টে F এর দুটো লিমিট আছে L এবং M, এবং অবশ্যই মনে রাখবি এই দুটো কিন্তু ডিফারেন্ট লিমিট L এবং M। কেমন? নেক্সট দেখ বলেছে যেহেতু L আর M সমান নয়, যেহেতু অ্যাজ L নট ইজ ইকুয়াল টু M, তার মানে হয় এল এম এর থেকে বড় হবে, নয়তো এম এল এর থেকে বড় হবে। তো আমরা এক্ষেত্রে যে কোনো একটাকে অন্যটার থেকে বড় ধরতে পারি। বইতে এম কে এল এর থেকে বড় ধরা আছে, তুই এল কে এম এর থেকে এম এর থেকে বড় এলটাকে ধরতে পারতিস, কিন্তু যেটাকেই ধরিস না কেন পাশে লিখবি উইদাউট লস অফ জেনারেলিটি। তাহলে আমরা কি ধরে নিলাম যে আমরা লিখে নিচ্ছি লেট এম গ্রেটার দেন এল উইদাউট লস অফ কি না জেনারেলিটি, উইদাউট লস অফ জেনারেলিটি। আচ্ছা দেখ খেয়াল কর খুব ভালো করে, এমটা এল এর থেকে বড়, তার মানে এম মাইনাস এল সেটা পজিটিভ। আচ্ছা আমি এখানে কিন্তু একটা ডায়াগ্রামের মতো বুঝিয়ে দেবো, যেটা আমি রিয়েল অ্যানালিসিসে করি। সাপোজ ধর এখানে আমি একটা ছবির মতো করছি, ধর এখানে এম আছে আর এখানে ধর এল আছে। আমরা কি করছি, এম মাইনাস এল বাই টু এটাকে এপসাইলন নাম দিচ্ছি। তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে লেট এপসাইলন ইজ ইকুয়াল টু কত, এম মাইনাস এল বাই টু ধরে নিলাম। তার মানে ঠিক এর মিডিল পয়েন্টটা, তার মানে এইটুকু ডিস্টেন্স কত এপসাইলন, এইটুকুও কত এপসাইলন। কেমন? নেক্সট দেখা যাচ্ছে এখানে কি বলেছে এপসাইলনটাকে ধরার পরে। বলছে দেন দি নেইবারহুড। দেখ আমরা যদি এই রেডিয়াসের এখন একটা নেইবারহুড নিয়ে নিই, কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে এবং এল এর সাপেক্ষে। তাহলে এম এর সাপেক্ষে যে নেইবারহুডটা পাবো সেটা হবে এম প্লাস এপসাইলন থেকে এদিকে হবে এম মাইনাস এপসাইলন থেকে এম প্লাস এপসাইলন, আর এইদিকে হয়ে যাবে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন। এবং দেখ এই নেইবারহুড বলতে এক্ষেত্রে সব ওপেন ইন্টারভাল, সুতরাং এই দুটো কিন্তু ডিস্টিংক্ট, কারণ এই যে পয়েন্টটা এই পয়েন্টটায় কিন্তু ওরা এই পয়েন্টটা এই সেটেও নেই ওই সেটের মধ্যেও নেই। সুতরাং এখান থেকে আমরা বলতে পারছি যে আমি এখানে মুছে দিলাম, এখানে মুছে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি যে সো
সো the two neighborhoods কি না L minus epsilon comma L plus epsilon and M minus epsilon comma দিয়ে M plus epsilon কি হয়ে যাচ্ছে না আর ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে, আর ডিস্টিংক্ট। তাহলে এই দুটো আমাদের নেইবারহুড কি হয়ে গেল, ডিস্টিংক্ট হয়ে গেল। নেক্সট দেখা যাক আমরা কি করতে পারি। খেয়াল কর, দেখ এখানে এফএক্স এর লিমিট এল যেমনি ভাবে বলে দেওয়া আছে, সিমিলারলি এফএক্স এর লিমিট তো এমও দেওয়া আছে। আচ্ছা, এফএক্স এর লিমিট যেহেতু এল বলেছে অ্যাট দি পয়েন্ট সি তে, তাহলে লিমিটের ডেফিনেশন কি ছিল? এফএক্স এর লিমিট এল অ্যাট দি পয়েন্ট সি তে যদি হতে হয়, তাহলে সেই আমরা এপসাইলন ডেল্টা দিয়ে কিভাবে বলছিলাম না, এপসাইলন তো আমাদের ধরাই আছে এখানে, তাহলে দেয়ার মাস্ট এক্সিস্টে ডেল্টা ওয়ান, যেহেতু দুবার করতে হবে তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু ধরি। তাহলে দেখ এখানে আমরা এখন লিখতে পারবো কি না, অ্যাজ লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকাল টু কত, এল। তাহলে এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করছে যে এফ এক্সটা কার মধ্যে থাকবে, এই নেইবারহুডের মধ্যে। তার মানে এল মাইনাস এপসাইলনের থেকে এফ এক্স বড় হবে আর এল প্লাস এপসাইলন থেকে ছোট হবে। ফর অল এক্স, এখানে লিখে দিচ্ছি ফর অল এক্স বিলংস টু কি হয়ে যাবে না এন ড্যাশ সি কমা ডেল্টা হয়, এখানে যেহেতু দুবার করবো তাহলে প্রথমবার ডেল্টা ওয়ান নাম দিচ্ছি, ইন্টারসেকশন ডি, এটা লিখতে পারি আমরা। আবার দেখ যেহেতু লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এমও বলে দেওয়া আছে, তাহলে এই জিনিসটা আবার বলেছে অ্যান্ড লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে কত, এম। তার মানে এখান থেকে কি পেয়ে যাবো, এম মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স পেয়ে যাচ্ছি, লেস দেন আমাদের কত হয়ে যাচ্ছে না এম প্লাস এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা টু, ইন্টারসেকশন কি হয়ে যাচ্ছে না ডি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো জিনিস এখান থেকে লিখে দিতে পারছি। আচ্ছা খেয়াল কর, আমি উপরে মুছছি, খেয়াল কর, দেখ এই যে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু আমি ধরলাম, তাদের মধ্যে মিনিমামটাকে আমি ডেল্টা নাম দিচ্ছি, যে লেট ডেল্টা ইজ ইকাল টু কি ধরে নিচ্ছি, মিনিমাম অফ কত কত ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু। তাহলে এখন যদি আমি ডেল্টা নেইবারহুডটাকে নিই, তাহলে সেই নেইবারহুডটা মনে করে দেখ, মানে বোঝ এখানে ভালো করে, ডেল্টাটা হচ্ছে দুজনের মধ্যে মিনিমামটা, তার মানে সেই নেইবারহুডটা এরও সাবসেট হতে হবে, এরও সাবসেট হতে হবে। তার মানে এর মধ্যে ঢুকে বসে রয়েছে, মানে কি এই ঘটনাটা ঘটবে সেই সমস্ত এই ডেল্টার জন্য আর কি নেইবারহুডটা নিলে। আবার এই ঘটনাগুলোও ঘটবে, এই ঘটনাটা ঘটছে ডেল্টা ওয়ানের জন্য, এই ঘটনাটা ঘটছে ডেল্টা টু রেডিয়েশন নেইবারহুডের জন্য। আমি যদি ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর মধ্যে মিনিমামটাকে নিই, তাহলে তার জন্য দুটোই ঘটবে। তাহলে এখন আমি বলতে পারবো অতএব এই দুটোই ঘটবে, মানে এখান থেকে আমরা কি বলে দেব না এল মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স লেস দেন এল প্লাস এপসাইলন হয়ে যাবে, অ্যান্ড একই সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এম মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স লেস দেন এম প্লাস এপসাইলন হয়ে যাবে। কোন নেইবারহুডের জন্য, ফর অল এক্স বিলংস টু কি করব না, যে নেইবারহুড এখানে দিয়েছিলাম সেটাই থাকবে, শুধু এখানে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর জায়গায় ডেল্টা বসে যাবে। তাহলে এখানে এখন আমরা লিখবো ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা, ইন্টারসেকশন কি হয়ে যাবে না ডি হয়ে যাবে। আমি নিচের এগুলোকে মুছে দিলাম। আচ্ছা খেয়াল করে দেখ একটা জিনিস, এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে যে সমস্ত এক্স এই নেইবারহুডের মধ্যে আছে তার জন্য এফএক্সটা এই নেইবারহুডের মধ্যেও থাকে, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলন, আবার এম মাইনাস এপসিলন থেকে এম প্লাস এপসিলনের মধ্যেও থাকে এফএক্সগুলো। তার মানে এই এফএক্সগুলো কমন এই নেইবারহুডেও আছে, এই নেইবারহুডেও আছে। কিন্তু দেখ আমরা মাঝে একটু আগে প্রমাণ করেছিলাম এই দুটো নেইবারহুড কি হয়ে গেছিল, এখানে আমি ডায়াগ্রাম করলাম ডিস্টিংক্ট হয়ে গেছিল। তার মানে যদি দুটো ডায়াগ্রাম ডিস্টিংক্ট হয়, দুটো ইন্টারভাল ডিস্টিংক্ট হয়, তাহলে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকতে পারে না, তাহলে দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে আমরা এরপরে লিখবো যে বাট দিস ইজ নট পসিবল as L minus epsilon comma L plus epsilon and M minus epsilon comma দিয়ে M plus epsilon আর কি হয়ে গেছে না ডিস্টিংক্ট, তাহলে এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কার জন্য আসলো
না এই কন্ট্রাডিকশনটা আসলে আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে এফ এর দুটো লিমিট আছে ডিস্টিংক্ট এল আর এম, তাহলে এটা হতে পারে না। তার মানে এটা যদি না হয় তাহলে সঠিকটা কি হবে, যে এফ এর অ্যাটমোস্ট কোনো পয়েন্টে একটাই লিমিট এক্সিস্ট করতে পারে। দেখ এরপরে এখানে লেখাটা বলে দিয়েছে এইভাবে, খেয়াল কর লেখাটা বলছে যে এরপরে যে ডিসজয়েন্ট বলে দিয়েছে দেয়ারফর এল ইজ ইকুয়াল টু এম অ্যান্ড দ্য থিওরেম ইজ ডান। তাহলে তোরা এখানে একটা কাজ করবি, এরপরে এটা লেখার পরে বলবি যে দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব কি না, দিস ইজ এ কন্ট্রাডিকশন অ্যান্ড সো এল ইজ ইকুয়াল টু এম। সো আমি এখানে উপরে এখানে লিখে দিচ্ছি, সো এল ইজ ইকুয়াল টু এম। তার মানে কোনো একটা পয়েন্টে এফ এর অ্যাটমোস্ট একটাই লিমিট এক্সিস্ট করতে পারে, দুটো লিমিট এক্সিস্ট করা ডিফারেন্ট পসিবল না। আশা করি বোঝা গেল এই থিওরেমটা। আচ্ছা দেখ এরপরে এখানে তিনটে ওয়ার্কআউট এক্সাম্পল দেওয়া আছে, তিনটেকেই মার্ক কর। আমি 3 নম্বর এক্সাম্পলটা এখন একটু বুঝিয়ে দেবো, আমি এখানে লিখে রেখেছি। সেটা কি বলেছে না, লিমিট এক্সটেন্ডস টু 0 এফ এক্স ইজ ইকুয়াল টু 0 আমাকে দেখাতে হবে। শো দ্যাট বলেছে হোয়ার এফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স, যেখানে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটা করতে গেলে আগে আমাকে সবার ফার্স্টে কি দেখাতে হবে, কি ছিল আমাদের ডেফিনেশনে, সিটা ডি এর লিমিট পয়েন্ট হবে। এখানে সি হচ্ছে 0 আর ডিটা এখানে আগে বের করে নি, ডি মানে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এই ইন্টারভালটা। তার মানে এখানে হিয়ার ডি ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে না, ডি মানে হচ্ছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এটাকে যদি আমরা ছবির মতো এখানে ভাবতে পারি, তার মানে এটা কি হয়ে যাবে না, এই যদি আমাদের এখানে 0টা হয় তাহলে, আর এইটা যদি আমাদের ইনফাইনাইট হয় তাহলে এই ইন্টারভালটা হচ্ছে এই ডোমেনটা। এখন দেখ 0টা তো অবশ্যই এই ইন্টারভালের তোর লিমিট পয়েন্ট, এই সেক্টর লিমিট পয়েন্ট। সুতরাং আমি এখান থেকে বলতে পারছি অতএব 0 বিলংস টু কি হয়ে যাচ্ছে না, ডি ড্যাশ হয়ে যাচ্ছে। এটা দেখানো আমার কাছে সবার ফার্স্টে ইম্পর্টেন্ট। নেক্সট কি করতে হয়, একটা এপসাইলন চুজ করতে হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট এপসাইলন গ্রেটার দ্যান 0। এরপরে কি করতে হয়, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন করতে হয়। তার মানে এখন আমি করছি অতএব মড অফ এফ এক্স মাইনাস এল কত না 0, এটা লেস দ্যান এপসাইলন হয়ে গেল। আচ্ছা দেখ এখানে এফ এক্স মানে কত, রুট এক্স মাইনাস 0, এটা কি হয়ে যাচ্ছে লেস দ্যান এপসাইলন। তাহলে এটাকে মানে আমরা কত, রুট এক্স হচ্ছে তার মড, তো যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স লেস দ্যান কি হয়ে যাচ্ছে না, এপসাইলন স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছিল, তার মানে এক্সটা এখান থেকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 আমি একবারে লিখে দিচ্ছি। কিন্তু দেখ এক্সটা তো 0 হতে পারবে না, কারণ লিমিট এক্সটেন্স টু 0, এক্সটেন্স টু সি মানে সি তো হয় না এক্স এর ভ্যালু কখনো। তার মানে এক্সটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 0 লেস দেন এপসাইলন স্কোয়ার। আচ্ছা এই যে আমি নেইবার এই যে ইন্টারভালটা পেলাম, এটাকে কি এইভাবে লেখা যায় দেখ তো, দ্যাট ইজ বলে লিখছি, এক্সটা তার মানে 0 থেকে বড় আর এপসাইলন স্কোয়ারের থেকে ছোট। কিন্তু এইভাবে কি লেখা যায় যে এক্স বিলংস টু এন ড্যাশ 0, এপসাইলন স্কোয়ার ইন্টারসেকশন ডি, এই জিনিসটা কি আমি এখানে লিখতে পারি? এটা মানেই কি এই জিনিসটা, খেয়াল করতে হবে ভালো করে, খেয়াল কর। দেখ এন ড্যাশ 0, এপসাইলন স্কোয়ার মানে কি, তার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন কত হয়ে যাবে না 0 মাইনাস এপসাইলন স্কোয়ার। এইটার মানে আগে আমি লিখে ফেলি, এটার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 0 মাইনাস এপসাইলন স্কোয়ার এবং লেস দেন 0 প্লাস এপসাইলন স্কোয়ার। কিন্তু তার মধ্যে কিন্তু 0 নেই, অবশ্যই ড্যাশ আছে। এর সঙ্গে আবার ডি এর ইন্টারসেকশন, ডি কি বলেছিল, ডি মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এর মধ্যে 0 নেই শুরুতেই, আবার ডি এর সঙ্গে ইন্টারসেকশন দেখ, এই যে সেটটা পেয়েছি আমি তার সঙ্গে ডি এর ইন্টারসেকশন নিলে কতটুকু অংশ পাচ্ছি, এই নেগেটিভের পার্ট তো বাদই চলে যাবে, কারণ ইন্টারসেকশন মানে দুটোর মধ্যেই থাকতে হবে। আর ডি মানে তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছে, তার মানে 0-র বাদিকের অংশটুকু আর এর মধ্যে থাকতেই পারছে না। এক্স যার মধ্যে রয়েছে তার মধ্যে এই নেইবারহুড, এই বাদিকের অংশটুকু তাহলে বাদ চলে গেল। তার মানে এক্স এখন কি হয়ে গেল না, গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর লেস দেন এপসাইলন স্কোয়ার হয়ে গেল। কিন্তু ইজিক্যাল টু 0 আবার হতে পারবে না, এই যে ড্যাশ দেওয়া আছে এখানে ডিলিটেড নেইবারহুড। তার মানে অ্যাকচুয়ালি এক্স কি হয়ে গেল, গ্রেটার দেন 0 লেস দেন এপসাইলন। এই দেখ এক্স গ্রেটার দেন 0 লেস দেন এপসাইলন স্কোয়ার। তার মানে এইটাকে আমরা কিন্তু এইভাবে চাইলে লিখতেই পারি। তাহলে এখন আমি যদি এপসাইলন স্কোয়ারের নামটা ডেল্টা দিয়ে দিই, তাহলে দেখতে এটা দেখতে কিরকম হয়ে যায়। সাপোজ আমি এপসাইলন স্কোয়ারের জায়গায় কত বসিয়ে দিচ্ছি, ডেল্টা, হোয়ার ডেল্টা ইজ ইকাল টু এই এপসাইলন স্কোয়ার, এটা আমরা জানি, এখানে নিচে লিখে রাখবো হোয়ার ডেল্টা ইজ ইকাল টু এপসাইলন স্কোয়ার। তাহলে জিনিসটা দেখতে কেমন হলো, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এক্স বা হোয়েন এভার এক্স বিলংস টু সেই এন্ডা সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি এর মতো হয়ে গেছে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে লিমিট এক্স টেন্স টু 0
এফ এক্স ইজিক্যাল টু কত হয়ে গেল না 0 হয়ে গেল। তার মানে আমাদের এখানে ডেফিনেশন অনুযায়ী আমরা প্রমাণ করে দিলাম লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইজিক্যাল টু কত না 0। আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। এরপরে দেখ এখানে তো এই তিনটে অঙ্ক দেখবি, মার্ক করে নে। এরপরে দেখা যাচ্ছে থিওরেম 7.1.2, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। লিমিটের এই ডেফিনেশনটা এখন আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেব, দেখা যাক কি বলতে চাইছে। তাহলে এখন আমাদের যেটা আছে সেটা থিওরেম 7.1.2। এটা কি বলছে না সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দেখ এটা আমরা প্রমাণ করব। এখানে আমি স্টেটমেন্টটা লিখছি না, অনেকটা বড় আছে স্টেটমেন্টটা, এবং স্টেটমেন্টটা বোথ সাইডের স্টেটমেন্ট, দ্যাট মিনস ইফ অ্যান্ড অনলি ইফ প্রমাণ আছে। তো প্রথমে একটা কথা এক্ষেত্রে সব থিওরেমগুলোর ক্ষেত্রেই কমন পাবি যে লেট ডি বি এ সাবসেট অফ আর অ্যান্ড এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন অ্যান্ড সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি, এই কথাটা পাচ্ছিস। তারপরে দেখ বলেছে অ্যান্ড এল বিলংস টু আর, অবশ্যই যে লিমিট যে ভ্যালুটা লিমিটিং ভ্যালুটা হবে সেটাও তো একটা রিয়েল নাম্বার, তো এল বিলংস টু আর। যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা বলছে যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল, মানে সি পয়েন্টে এফ এক্স এর বা এফ এর লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না এল হচ্ছে। ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি সিকোয়েন্স এক্স এন ইন ডি মাইনাস সি কনভার্জিং টু সি দি সিকোয়েন্স এফ এক্স এন কনভার্জেস টু এল। তাহলে দেখ ব্যাপারটা কি বলতে চাইলো, আমি শুধুমাত্র ওই ডি ইজ এ সাবসেট অফ আর এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন ওসব কিচ্ছু লিখছি না, আমি ঠিক মেন জিনিসটুকু এখানে লিখছি স্টেটমেন্টে যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এল ইফ অ্যান্ড অনলি ইফ, কি বলেছে ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি সিকোয়েন্স, ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি সিকোয়েন্স ইন D minus C converging to C if x n tends to কত না L। কেমন? বা আগেরটাই ওরা টেন্স দিয়েছিল বোধহয়, তারপরেরটায় না কনভার্জেন্স, এটা টেন্স টু না দিয়ে এটা কনভার্জেন্স দিয়েছে, একই তো ব্যাপার, টেন্স টু বা কনভার্জেন্স টু একই কথা। তো এখানে আমরা এটা বইয়ের ভাষায় লিখে দিই, টেন্স টু না লিখে এখানে লিখে দিচ্ছি কনভার্জেস টু এল। তাহলে আমাদের এখানে থিওরেমটা কি বলেছে, আমার স্টেটমেন্টটা খুব ভালো করে এখানে আমাদের খেয়াল করতে হবে। কি বলে দেওয়া আছে স্টেটমেন্টটা, বলছে যে এফ এক্স এর লিমিট এল হবে ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি সিকোয়েন্স ইন ডি মাইনাস সি কনভার্জিং টু সি, তার মানে এক্স এন যদি একটা, আচ্ছা আমি এখানে ফর এভরি সিকোয়েন্স সেই সিকোয়েন্সের নামটা দিইনি, সেই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের কত না এক্স এন। তাহলে ফর এভরি সিকোয়েন্স এক্স এন ইন ডি মাইনাস সি কনভার্জিং টু সি দ্য সিকোয়েন্স এফ এক্স এন কনভার্জেস টু কত না এল। তার মানে বোথ সাইড প্রমাণ মানে যদি এটা হয় তাহলে এই জিনিসটা দেখাতে হবে, আবার এটাকেও ধরে নিয়ে আমরা এটা দেখাতে চাই। তাহলে শুরুতে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ঘটনাটা ঘটছে, আমি দেখাতে চাই যে সেখানে এরকম সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সগুলো এক্সএনগুলো ডি মাইনাস সিতে রয়েছে, মানে ডি, মনে করে দেখ আমরা যখন লিমিটের এমনি ডেফিনেশন দিয়েছিলাম শুরুতে, তখন এক্স বিলংস টু যেটা করেছিলাম যে এন ড্যাশ সি কমা ডেল্টা লিখেছিলাম ইন্টারসেকশন ডি, তার মধ্যে কিন্তু সি পয়েন্টটা ছিল না, ওই কারণেই এখানে আমরা ডি এর থেকে কিন্তু সি থেকে বাদ দিয়ে দিয়েছি। মানে এখানে যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলছি সেই সিকোয়েন্সেরও কোনো ভ্যালু কিন্তু কোনো একটা এন এর ভ্যালুর জন্য সেই সিকোয়েন্সের কোনো টার্মে কিন্তু সি হতে পারবে না, কারণ আমি এক্স এর কোনো ভ্যালু ক্ষেত্রে সি আমরা হতেই পারে না, ওই কারণে ডি থেকে আগে থেকে সিটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে এই আমার ডোমেনের মধ্যে থাকা প্রত্যেকটা সিকোয়েন্স এক্সএন যারা সিতে কনভার্জ করছে, তাহলে দেখাতে হবে তাদের জন্য এফ অফ এক্সএনটাও কোথায় কনভার্জ করবে না এল এ কনভার্জ করবে। কেমন দেখা যাক। তাহলে আমি এখন স্টেটমেন্টটাকে মুছে ফেলছি, এখানে স্টেটমেন্টটা মুছে আমরা শুধু এফ এক্স এর লিমিটটাকে এল ধরে আমি এখন সিকোয়েন্সের ওই ব্যাপারটা প্রুফ করি, আগে একটা পার্ট করি। তাহলে শুরুতে আমি ধরে নিচ্ছি কি যে লেট লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি ধরে নিলাম না এল ধরে নিলাম। খেয়াল কর ভালো করে। নেক্সট দেখে এখানে আমরা কি বলতে পারবো,
যে আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন তো এখান থেকে দেখেছি, তাহলে এখান থেকে বলতে পারবো যে দেন ফর এ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাচ দ্যাট, যে জিনিসটা হয় লিখে ফেলি, তাহলে এখন আমরা লিখতে পাচ্ছি অতএব কি না ফর এ pre-assigned positive epsilon there exists a delta positive delta such that কি হয়ে যাচ্ছে, কি ছিল fx কি ছিল, কার মধ্যে থাকবে না l মাইনাস এপসাইলন এর থেকে বড় হবে আর l প্লাস এপসাইলন থেকে ছোট হবে। ফর অল x বিলংস টু কি হয় n ড্যাশ, সেই সি কমা ডেল্টা ইন্টারসেকশন কি হয়ে যায় ডি হয়ে যায়। তাহলে এই ব্যাপারগুলো আমরা এখানে লিখে ফেললাম, খেয়াল কর ভালো করে। নেক্সট কি বলেছে, বলছে এক্সএন ধরে নে একটা সিকোয়েন্স যেটা কিনা ডি মাইনাস সিতে আছে এবং সেটা সিতে কনভার্ট করছে। আমাদের তো বলেই দিয়েছে যে এক্সএন সিকোয়েন্স সেটা ডি মাইনাস সিতে রয়েছে এবং সিতে কনভার্ট করছে, আমাকে দেখাতে হবে এফ এক্সএনটাও এল এ কনভার্ট করে। তাহলে আমরা এখন ধরে নিলাম যে লেট এক্সএন বি এ সিকোয়েন্স in d minus c converges to কত না c। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি যে লিমিট অফ এক্স এন ইজ ইকাল টু কত c। আচ্ছা আচ্ছা দেখ, লিমিট অফ এক্স এন যদি c হয় তাহলে মনে করে দেখ এটা পরে কি লেখা যায়, মড অফ এক্স এন মাইনাস সি, সে আমরা ধরতাম না সিকোয়েন্সের লিমিট আমাদের আগের বার হয়ে গেছে আগের সেমিস্টারে, লেস দেন এপসাইলন ধরতাম না, সেই এপসাইলন না ধরে আমরা এটাকে ডেল্টা নাম দেবো, যেহেতু আমরা ডেল্টাও একটা খুঁজে পেয়েছি এখানে। তাহলে এটা যদি লেস দেন ডেল্টা হয়, এটা কখন লেস দেন ডেল্টা হবে, দ্যাট মাস্ট এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। তাহলে এই ঘটনাটা ঘটবে কি ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। আচ্ছা এই জিনিসটা মানে কি দেখতো ভালো করে বোঝতো, এটা মানে হচ্ছে সি মাইনাস ডেল্টার থেকে এক্সএন গুলো বড় এবং সি প্লাস ডেল্টার থেকে ছোট ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে দেখ খুব ভালো করে লক্ষ্য কর, এই যে এক্সএনটা তার মানে এক্সএনটা সি মাইনাস ডেল্টা থেকে বড় আর সি প্লাস ডেল্টা থেকে ছোট, মানে এই জিনিসটার মধ্যে পড়ে গেছে না এখন। তার মানে এখন আমরা এখান থেকে কি বলতে পারছি যে আমরা যদি এই এক্স এর জায়গায় এখন এক্স এন ইউজ করি তাহলে কিন্তু আমার এখানে লিখতে হবে যে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, তার কারণ এন গ্রেটার দেন ইকুয়াল টু কে হলেই এক্স এন গুলো এই নেইবারহুডের মধ্যে আমার চলে আসছে। তাহলে দেখ এরপরে এটা কি লিখেছে, যেখানে দেখ লেখা আছে যে এখানে এই তোর লিমিট অফ এক্স এন ইজ ইকুয়াল টু দেখ লেখা আছে হচ্ছে সি, তারপরে দেখ এখানে লিখেছে যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট সি মাইনাস ডেল্টার থেকে এক্স এন বড় সি প্লাস ডেল্টার থেকে ছোট, তারপরে দেখ এখানে লেখা আছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে অ্যান্ড দেয়ারফর বলে লিখে দিয়েছে একবারে। ভালো করে বোঝ, আমি এই জায়গাটার সঙ্গে এই জিনিসটাকে ম্যাচ করছি, সেটা হচ্ছে এই এক্স এন গুলো এটা কিন্তু রয়েছে ডি মাইনাস সি এর মধ্যে, তার মানে সি পয়েন্টটা হতে পারবে না, ভালো করে বুঝতে হবে। তার মানে এই এক্স এনটা এর মধ্যে থাকলেও এই এক্স এন এর কোনো ভ্যালুই কিন্তু এন এর কোনো ভ্যালুর জন্য এই এক্স এন এর মান কিন্তু সি হতে পারে না, যেহেতু আমি সিকোয়েন্সটাকে নিয়েছি ডি মাইনাস সি এর মধ্যে থেকে। তার মানে এখন এটুকু বোঝা যাচ্ছে যে এই এক্সও তো সেরকমই কাজ করছিল, এক্সটাও তো গ্রেটার দেন সি মাইনাস ডেল্টা লেস দেন সি প্লাস ডেল্টা হচ্ছিল এবং এক্স এর মানও কখনো সি হতে পারে না, তার মানে সেটাকে এই এনডা সি কমা ডেল্টা দিয়ে লিখতে পারছিলাম। তাহলে এখন কিন্তু সেই আমাদের এক্স যে কাজটা এতক্ষণ করছিল সেই কাজটাই এখন এক্স এন করছে, এটাও তো সেই একই নেইবারহুডের মধ্যে রয়েছে এবং এক্স এন এর মান কখনো সি হতে পারে না। আবার দেখ এটা ডি মাইনাস সি মানে কি, ডি এর থেকে সি কে বাদ দিয়ে মানে ডি এর পয়েন্টগুলোর মধ্যেই তো রয়েছে মানে এক্সেপ্ট সি, তার মানে এখানে ইন্টারসেকশন ডিও আমরা দিতে পারি। তার মানে অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটাকে মেলালে বোঝা যাচ্ছে যে কাজটা এতক্ষণ এক্স করছিল সেই কাজটাই এখন কে করছে, এক্স এন করছে। তাহলে এক্স এন যদি এই কাজটা করে তার মানে এখানে এখন এক্স এর জায়গায় এক্স এন বসে যাবে। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স এন বসে গেলে এটা কখন হলো না, যখন এই এনটা গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়ে গেল। তার মানে এখন আমি এখান থেকে লিখতে পারবো অতএব এফ অফ এক্স এন, ভালো করে লক্ষ্য কর এক্স এর জায়গায় এক্স এন বসিয়ে দিলাম, এটা গ্রেটার দেন হয়ে গেল এল মাইনাস এপসাইলন লেস দেন হয়ে গেল এল প্লাস এপসাইলন। কখন হলো না, যখন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। আচ্ছা এটার মানে কি, এটা মানেই তো অতএব লিমিট অফ এফ এক্স এন ইজ ইকুয়াল টু কত এল না, এটাই তো ডেফিনেশন ছিল সিকোয়েন্সের যে মড অফ এফ এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, এরকম দেখাতে পারলেই হয়। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে এফ এক্স এন যে সিকোয়েন্সটা সেটা কোথায় কনভার্ট করছে, এল এ কনভার্ট করছে। তাহলে একটা সাইডের কিন্তু প্রুফ হয়ে গেল, সেই সাইডের প্রুফটা কি না, আমরা ধরে নিয়েছিলাম যে
অ্যাট দি পয়েন্ট সিতে এফ এর লিমিটিং ভ্যালুটা এল, তাহলে আমরা দেখাতে পারলাম যে ফর এভরি সিকোয়েন্স এক্স এন বিলংস টু ডি মাইনাস সি সাচ দ্যাট এক্স এন যদি সিতে কনভার্জ করে তাহলে এফ এক্স এনটা কোথায় কনভার্জ করছে, এল এ কনভার্জ করছে। এবার উল্টো সাইডটা করবো, এবার আমরা এইটা ধরে নেব, ধরে এই জিনিসটা দেখাবো। আচ্ছা, আমরা এবার কনভার্স পার্টটা করব। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার কনভার্স পার্টটায় আমাদের তাহলে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে এক্স এন যদি সিতে যায় তাহলে এফ এক্স এনটা এল এ কনভার্ট করছে। আমাকে দেখাতে হবে যে অ্যাট দি পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু সি এফ এর লিমিটিং ভ্যালু কত হবে, এল হবে। তাহলে কনভার্সলি আমি এখানে লিখে নিচ্ছি কি না, কনভার্সলি লেট ফর এভরি sequence xn in d minus c converging to c fxn টা কোথায় যাচ্ছে, এল এ যাচ্ছে। fxn এল এ যা মানে কি লেখা, লিমিট অফ fxn ইজ ইকুয়াল টু কি হবে না, এল। এটা বলে দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে কি, এখানে লিখছি we have to show that limit x tends to c fx is equal to l, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা খেয়াল কর, যদি এই লিমিটটা এল হতো সত্যি, তাহলে লিমিটের ডেফিনেশন অনুযায়ী আমরা কি বলতে পারতাম যে এল এর সাপেক্ষে যে কোনো একটা নেইবারহুড যদি আমি ভি ধরি তাহলে সি এর সাপেক্ষে একটা নেইবারহুড অবশ্যই ডব্লিউ পাবো, সাচ দ্যাট এক্স বিলংস টু ডব্লিউ মাইনাস সি ইন্টারসেকশন ডি হলে এফ এক্সটা কোথায় থাকবে, ভিতে থাকবে। আচ্ছা জোর করে ধরে নিলাম, আমাকে দেখাতে হবে এটা, আমি জোর করে ধরে নিচ্ছি এটা হয় না, তাহলে আমি এখানে কি লিখে নিচ্ছি, ইফ নট, তার মানে যদি এটা না হয়, লিমিটটা যদি এল না হয়, তাহলে কি বলতে পারবো, হলে বলছিল এল এর সাপেক্ষে যে কোনো নেইবারহুড ভি নিলে এদিকে একটা নেইবারহুড ডব্লিউ পাবো। তাহলে যদি না হয় তাহলে এখন বলতে পারবো এল এর সাপেক্ষে অ্যাটলিস্ট একটা এরকম নেইবারহুড ভি অবশ্যই পাওয়া যাবে, যার জন্য এদিকে সি এর সাপেক্ষে তুই যে নেইবারহুডই নিস না কেন একটা এলিমেন্ট, ওখানে বলছিল সমস্ত এফ এক্স এর মানে এক্স ওই নেইবারহুডে থাকলেই এফ এক্সটা কোথায় থাকছিল, ভিতে থাকছিল। আর এখন তাহলে আমরা বলতে পারবো অ্যাটলিস্ট একটা এরকম এক্স পাওয়া যাবে নিশ্চয়ই, যেটা কিনা ওই সি মাইনাস বলছি ডব্লিউ মাইনাস সি ইন্টারসেকশন ডি এর মধ্যে আছে, কিন্তু তার জন্য এফ এক্সটা কোথায় থাকবে না, ভিতে থাকবে না, আমরা এটা বলতে পারবো। তার মানে ইফ নট, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড ভি অফ এল, দ্যাট বইতে কি লিখেছে, তারপরে ইফ নট দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড ভি অফ এল সাচ দ্যাট, তাহলে এখন আমরা বলতে পারবো দেয়ার এক্সিস্ট এ নেইবারহুডকে ছোট করে এইভাবে আমরা লিখে দিলাম, দ্যাট এক্সিস্ট এ নেইবারহুড ভি অফ এল such that কি হবে না, ফর এভরি নেইবারহুড ডব্লিউ অফ সি such that for every neighborhood w of c there exist at least one element x। তাহলে দেখা যাক এখানে কি লিখেছে, ওরা বলছে there exist at least one element, যেটা বললাম there exist at least one element, that exists at least one element that আমি এখানে x যেহেতু জেনারেলাইজড পয়েন্ট ব্যবহার করার জন্য বোঝানো হয় যে ডব্লিউ মাইনাস সি ইন্টারসেকশন ডি এর মধ্যে থাকা যে কোনো পয়েন্টকে x বলি, তাহলে যেহেতু অ্যাটলিস্ট একটা পয়েন্ট এরকম পাবো সেই পয়েন্টটাকে আমি এক্স ডব্লিউ নাম দিচ্ছি, যেহেতু সেই এক্সটা এই ডব্লিউ নেয়ার উপর আমার নির্ভর করছে, ওই জন্য দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট এক্স ডব্লিউ। এই এক্স ডব্লিউটা তার মানে কোথায় রয়েছে, এই নেইবারহুডের মধ্যে রয়েছে, কোন নেইবারহুড না, ডব্লিউ মাইনাস সি ইন্টারসেকশন কি হবে, ডি। তাহলে এক্স ডব্লিউ যদি এখানে থাকে তাহলে এটা ইমপ্লাই করবে কি, এফ অফ এক্স ডব্লিউ এটা কোথায় থাকবে না, ভিতে থাকবে না। আশা করি বোঝা গেল যে লিমিটটা যদি এটা না হয়, ইফ নট, তাহলে অবশ্যই এল এর সাপেক্ষে এরকম একটা নেইবারহুড ভি পাবো, যার জন্য এদিকে সি এর সাপেক্ষে যে কোনো এভরি নেইবারহুড নিয়ে নিলে সেই সমস্ত নেইবারহুডগুলোর মধ্যেই প্রত্যেকটা ক্ষেত্রে কমপক্ষে একটা পয়েন্ট এক্স ডব্লিউ এরকম থাকবে, যাতে করে এফ এক্স ডব্লিউটা ভি এর মধ্যে থাকবে না। যদি এখানে এফ এক্স ডব্লিউটা ভি এর মধ্যে থাকতো তাহলে তো ওটাই লিমিট হয়ে যেত, এটাই তো ডেফিনেশন ছিল, তার মানে লিমিট হচ্ছে না, মানে অবশ্যই এই জিনিসটা লিখতে পারবো। আশা করি এই অবধি বোঝা গেল। এইবার দেখ আমরা কি করছি, এখানে আমরা W1 ধরে নিচ্ছি। W1 ইজ ইকুয়াল টু আমরা কত ধরে নিচ্ছি না, n অফ c, 1 ধরে নিচ্ছি।
তার মানে নেইবারহুডটাকে এখন আমরা যে যে ডেল্টা আমরা যেখানে রেডিয়াসের নেইবারহুড ধরে নিই আর কি এক্ষেত্রে, তো সেখানে আমরা ডেল্টার মানটা কত ধরে নিচ্ছি না 1 ধরে নিচ্ছি। দেখা যাক 1 ধরে নিয়ে আমরা এখানে কি দেখাতে পারি। তাহলে আমি এখন উপরে এই জিনিসটা মুছে দিচ্ছি, দিয়ে এখন আমরা কি লিখে নিচ্ছি দেখ, আমরা লিখে নিচ্ছি যে লেট W1 ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি W1 ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি n অফ c, 1। W1 ইজিক্যাল টু ধরে নিয়েছি n অফ c, 1। আচ্ছা দেখ, আমাদের এখানে বলেছিল প্রতিটা নেইবারহুডের জন্য, তাহলে যদি আমি 1 রেডিয়াসের একটা নেইবারহুড এরকম নিই, তার জন্য ওখানে একটা ওরকম পয়েন্ট পাবো xw। তাহলে দেখ, আমি সেই পয়েন্টটাকে, যেহেতু এখানে 1 লিখেছি, সেই পয়েন্টটাকে x1 ধরে নিলাম। আমি কিন্তু এই লাইনটার উপর বেস করে এখন এইগুলো করছি। এখানে বলছে যে আমি যদি এরকম যে কোনো নেইবারহুড নিই w, যে কোনো রেডিয়াসের আমি নেইবারহুড নিই না কেন, তার জন্য আমি একটা এরকম এলিমেন্ট তো xw অবশ্যই পাবো, যাতে করে f অফ xwটা ভিতে থাকবে না। তাহলে আমি শুধু একটা এরকম নেইবারহুড ধরে নিচ্ছি, সেটা হচ্ছে n অফ c, 1। তাহলে এটার জন্য একটা x1 পাবো, দেয়ার এক্সিস্ট এ x1 এই x1টার জন্য f অফ x1টা কার মধ্যে থাকবে না, v এর মধ্যে থাকবে না। আর এই x1টা কার মধ্যে রয়েছে না, x1টা কিন্তু আমাদের এইটার মধ্যে রয়েছে, দেয়ার এক্সিস্ট x1 বিলংস টু, x1টা কার মধ্যে রয়েছে না n ড্যাশ অফ c, 1 এর মধ্যে রয়েছে, such that f of x1 does not belongs to কি হয়ে গেল না আমাদের v হয়ে গেল। খেয়াল করতে হবে খুব ভালো করে এখানে। তাহলে x1 বিলংস টু আমরা লিখে ফেলেছি n ড্যাশ c, 1 such that fx1 not belongs to v। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করবি, শুধুমাত্র n ড্যাশ c, 1 না, তার সঙ্গে কিন্তু d এর ইন্টারসেকশনটাও ছিল, তো এখানে ইন্টারসেকশন ডিটাও দিয়ে দিস, কেমন? আচ্ছা, এরপর দেখ আমি কি ধরে নিচ্ছি এখানে, খেয়াল করবি খুব ভালো করে। আমি এই ব্যাপারটা এইভাবে চালিয়ে যেতে চাই, প্রসিডিং সিমিলারলি আর কি। তাহলে এখন আমি ধরে নিচ্ছি যে W2 ইজিক্যাল টু ধরে নিলাম n অফ c, হাফ। তাহলেও দেয়ার এক্সিস্ট এ x2 বিলংস টু কি হবে, n ড্যাশ c, হাফ ইন্টারসেকশন d, সাজ দ্যাট কি হয়ে যাবে, f অফ x2 এটাও কোথায় থাকবে না, ভিতে থাকবে না। আমি যদি এখন এখানে হাফ নিই, তার জন্য এটা পাবো, আমি তো যে কোনো নেইবারহুডের জন্য এই একটা পয়েন্ট অ্যাটলিস্ট পাবো যার জন্য এটা ওর মধ্যে থাকবে না, তার মানে হাফের জন্য এরকম থাকবে না। তাহলে দেখ, ওর পরে ওরা W2টাকেও কিন্তু জেনারেট করেছে, যেটা কিনা লিখেছে n অফ c, হাফ এখানে লিখে দেওয়া আছে। আচ্ছা দেখ, তাহলে দেখ আমরা এখানে প্রথমে পেয়ে গেলাম x1, তারপরে পেলাম x2, এরপরে পাবো x3। তাহলে আমরা একটা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি, কার মধ্যে না d এর মধ্যে। তার মানে একটা সিকোয়েন্স এক্সিস্ট করছে x1 x2 x3 ডট ডট করে in d such that খেয়াল করে দেখ এই সিকোয়েন্সটা কীরকমভাবে এগোচ্ছে। প্রথমে ছিল এই x1টা এইটার মধ্যে ছিল, এইটা মানে এখানে কি ছিল, x1টা তুই এটার মধ্যে বলা মানে কি, x1টা এই W1 এর মধ্যেই আছে আর কি। তো x1টা এটার মধ্যে থাকা মানে কি, যে c এর সাপেক্ষে একটা 1 রেডিয়াসের নেইবারহুড, তার মানে c-1 এবং c+1, তার মধ্যে আছে x1। এবার আমি নেইবারহুডটাকে ছোট করে দিলাম পরের বার, সেটা হলো c-হাফ থেকে c+হাফ, তার মধ্যে কি আছে x2, আবার ছোট করে দিলাম পরের বার, এখন হচ্ছে c-1/3 থেকে c+1/3, তার মধ্যে কি আছে x3। তার মানে আমি দেখছি x1 x2 x3 এরকম করে করে ওই সব নেইবারহুডের মাঝে কে থাকছে, কার সাপেক্ষে আমি নেইবারহুডগুলোকে নিচ্ছি, c এর সাপেক্ষে। তার মানে সেই সমস্ত এই পয়েন্টগুলো কোন দিকে কনভার্জ করছে, c এর দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারবো সাচ দ্যাট লিমিট অফ xn ইজিক্যাল টু কি হবে, c হবে। কেন এটা কেন হলো, সিন্স এই xnটা প্রত্যেকবারই আমাদের x1টা আছে W1 এ, x2 আছে W2তে, xn কোথায় থাকবে, wn এর মধ্যে। আর wn মানে কত, c অফ n অফ c, 1/n, n অফ c, 1 এটা হাফ, তার মানে wn হয়ে যাবে n অফ c, 1/n। তার মানে এইটার মধ্যে থাকছে, মানে আস্তে আস্তে ওটা কি হচ্ছে না, xn যে সিকোয়েন্স সেটা c এর দিকে কনভার্ট করছে। আচ্ছা, xn তো c এর দিকে কনভার্ট করছে, কিন্তু fxn সে কি l এর দিকে কনভার্ট করছে? খেয়াল করতে হবে ভালো করে। fxn যদি l এর দিকে কনভার্ট করতো, তাহলে তো এই প্রত্যেকবারই এই fx1 সেটা ভিতে থাকতো, fx2 সেটাও ভিতে থাকতো, কিন্তু এরা তো কেউই তো ভি এর মধ্যে থাকছে না। তার মানে xn এটার মধ্যে থাকার জন্য fxnটা এটা কিন্তু ফর এনি n fxnটা কিন্তু ভি এর মধ্যে থাকছে না।
তার মানে এটা ভি এর মধ্যে থাকছে না, মানে কি, তার মানে এফ এক্স এনটা এল এর কনভার্জ করছে না। তাহলে আমরা এখন লিখতে পারবো বাট এফ এক্স এন ডাজ নট converges to L as for any n fxn does not belongs to কি না v। দেখা যাক বইতে কি লিখেছে। দেখ বলছে বাট দি সিকোয়েন্স fxn does not converges to L, যেটা বললাম পাশে লিখেছে কারণটা সিন্স fxn does not belong to the neighborhood v of L, fxn does not converges to neighborhood v of L for any natural number n। তাহলে এখান থেকে বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে কি দেখিয়ে ফেললাম বলতো, আমরা দেখিয়ে ফেললাম যে একটা সিকোয়েন্স পেয়েছি xn যেটা কিনা d - c এর মধ্যে রয়েছে এবং xnটা যদি c এর দিকে যাচ্ছে কিন্তু fxnটা কোন দিকে যাচ্ছে না, l এর দিকে যাচ্ছে না। কিন্তু আমাদের তো এটাই কন্ডিশন শুরুতে ধরে নিয়েছিলাম, আমরা এখানে কনভার্সলি কি লিখে নিয়েছিলাম যে xn যদি c এর দিকে যায় তাহলে fxn l এর দিকে যাচ্ছে, এটাই তো আমাদের কন্ডিশন ধরা ছিল। তাহলে ওই কন্ডিশনটা আমাদের যে কন্ডিশনটা এখানে গিভেন সেই কন্ডিশনটাই ব্রেক হয়ে গেল। কার জন্য ব্রেক হলো, আমরা ধরে নিয়েছিলাম না মাঝে যে ইফ নট, কোথায় ধরেছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মানে ইজিক্যাল টু এল, এটা হতে পারবে না আমরা লিখেছিলাম। তার মানে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স নট ইজিক্যাল টু এল ধরেছিলাম, যার জন্য আমাদের যেটা গিভেন কন্ডিশন সেটাকেই ব্রেক করে গেল। তাহলে দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এখানে আমরা লিখছি দিস ইজ কন্ট্রাডিকশন। তাহলে দেখ এরপরে বইতে লেখা আছে দিস ইজ এ কন্ট্রাডিকশন টু দ্য হাইপোথেসিস, যে হাইপোথেসিসটা আমরা এক্ষেত্রে ধরে নিয়েছিলাম তাতে কন্ট্রাডিকশন। দেয়ারফর আমরা কি বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স নট ইজিক্যাল টু এল, এটা হবে না। আমরা লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইজিক্যাল টু কি হবে, এল হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারবো অতএব লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে না, এল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রুফটা কমপ্লিট হলো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার প্রুফ। যেটা কি বললো না, প্রথমবার আমরা এখানে করে নিলাম যে যদি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইজিক্যাল টু এল হয় তাহলে ফর এভরি সিকোয়েন্স xn ইন d - c কনভার্জিং টু c f of xn কোথায় কনভার্জ করবে, এল এ। আর পরের বার কি করলাম কনভার্সলি, ফর এভরি সিকোয়েন্স xn ইন d - c কনভার্জিং টু l fxnটা যদি এল এ কনভার্জিং টু f xnটা যদি এল এ কনভার্জ করে তাহলে সেক্ষেত্রে আমরা লাস্টে এসে দেখালাম যে লিমিট এক্স টেন্ডস টু c f x ইকুয়াল টু কি হয়ে গেল, এল হয়ে গেল। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। এর ওপর বেস করে দেখবি এখানে অঙ্ক আছে, এখানে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 4 দাগ 5 দাগ 6 দাগ, 3টে অঙ্ক এখানে আছে। আমি 6 দাগের অঙ্কটা একটুখানি এখানে বলে দিচ্ছি। দেখ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কত সুন্দর করে এই 6 দাগের অঙ্কটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো, দেখা যাক। খেয়াল কর 6 দাগের অঙ্কটায় কি বলছে। দেখ 6 দাগের অঙ্কটায় বলছে শো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 0 সিগনাম এক্স ডাজ নট এক্সিস্ট। সিগনাম এক্স মানে তোরা কি জানিস, ধর এটা হচ্ছে 6 দাগের অঙ্ক আমাদের। এফ এক্স ইজিক্যাল টু এখানে কি বলে দেওয়া আছে না, সিগনাম এক্স। এটার মানে হচ্ছে সিগনাম এক্স মানে হচ্ছে মড এক্স বাই এক্স। এটা মানে কি, এটা মানে মড এক্স বাই এক্স। দ্যাট মিনস যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা হয় 1, যদি এক্স ইজিক্যাল টু 0 হয় তাহলে এটা হয় 0, আর যদি এক্স লেস দ্যান 0 হয়ে যায় তাহলে এটা হয়ে যায় -1। এটা হচ্ছে সিগনাম এক্স। তো আমাকে এখন প্রমাণ করতে হবে কি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এই এফ এক্স ডাজ নট এক্সিস্ট। এক্স 0-র দিকে গেলে এফ এক্স এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না। আচ্ছা এটা আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে খুব সহজে কীভাবে দেখাতে পারি, খেয়াল কর আমি এখন দুটো সিকোয়েন্স নেব, সেই দুটো সিকোয়েন্সকেই আমাদেরকে তো দেখাতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, আমাদের দেখাতে হবে কি না লিমিট এক্স টেন্ডস টু 0 সিগনাম এক্স ডাজ নট কি বলেছে এক্সিস্ট। তাহলে এখন আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কিরমভাবে দেখাবো, দুটো সিকোয়েন্স নেব এক্স এন আর ওয়াই এন, দেখাবো এক্স এনও 0-তে যাচ্ছে ওয়াই এনও 0-তে যাচ্ছে, কিন্তু তার জন্য আমি দেখাবো যে এফ এক্স এন তার লিমিট যা হচ্ছে এফ ওয়াই এন এর লিমিট কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে এখন আমরা কি বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু 0 সিগনাম এক্স ডাজ নট এক্সিস্ট, কারণ এটা যদি এক্সিস্ট করতো
তাহলে ফর এভরি সিকোয়েন্স এক্সএন এইমাত্র প্রমাণ করেছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, ফর এভরি সিকোয়েন্স এক্সএন কনভার্জিং টু সি এফ অফ এক্সএন কোথায় যাওয়া উচিত ছিল, এলেই কনভার্জ করা উচিত ছিল। কিন্তু এখন আমি যদি দেখাতে পারি যে দুটো আলাদা এরকম সিকোয়েন্স যার জন্য এক্সএন আর ওয়াইএন দুটোই জিরোতে যাচ্ছে, কিন্তু এফ এক্সএন যে পয়েন্টে কনভার্জ করে এফ ওয়াইএন অন্য পয়েন্টে কনভার্জ করে, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে যদি ওর লিমিটটা এক্সিস্ট করতো তাহলে তো এটা হওয়া উচিত ছিল না, তার মানে এটা হয়েছে মানে এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। আশা করি বোঝা গেছে, যেহেতু ওই থিওরেমটা এইমাত্র যেটা করেছি সেটা ইফ অ্যান্ড অনলি ছিল, একটা দিক যদি ব্রেক না করে তাহলে অন্য দিকটা এমনিও হবে না, ইফ অ্যান্ড অনলি ছিল। তাহলে এখন আমি দুটো সিকোয়েন্স এখানে ধরে নিতে চাই, কিন্তু এই দুটো সিকোয়েন্স ধরার আগে আমাকে যেহেতু লিমিট পয়েন্টের ব্যাপার বলেছে, তাহলে এই যে জিরোটা সেই জিরোটা ওর যে ডোমেন হয় তাই ডোমেনের লিমিট পয়েন্ট দেখাতে হয়। তো এখানে ডোমেনটা বেসিক্যালি আছে আর, রিয়াল নাম্বার। তো রিয়াল নাম্বার আর এর ক্ষেত্রে জিরো তো অবশ্যই আর এর একটা লিমিট পয়েন্ট, তাহলে আর ওটার আমি দেখাচ্ছি না, আমরা ডাইরেক্ট এখন একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি। সেই সিকোয়েন্সটাকে প্রথমে কি ধরে নিচ্ছি না এক্সএন ধরে নিচ্ছি। এক্সএন ইজিক্যাল টু দেখ আমি ধরে নিচ্ছি কত 1/n ধরে নিচ্ছি, কেমন, এক্সএন ইজিক্যাল টু 1/n ধরে নিই। তাহলে এটা কোথায় আছে না রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে আর কি সিকোয়েন্সটা, এবং লিমিট অফ এক্সএন ইজিক্যাল টু কত হবে 0 হবে, তার মানে এক্সএনটা 0তে যাচ্ছে। অ্যান্ড এফ অফ এক্সএন কত হবে, দেখ এক্সএনটা তো 1/n মানে পজিটিভ, তার মানে এফ অফ এক্সএনটা ফর এনি এন এফ অফ এক্সএনটা কত হবে 1 হবে। তার মানে যদি প্রত্যেক ক্ষেত্রে এই প্রত্যেকটা এনের জন্য 1 হয়, তার মানে লিমিট নিলে সেটাও কত হয়ে যাবে, তাহলে এফ এক্সএন ইজ ইকুয়াল টু 1, এখানে লিখছি ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। অতএব লিমিট অফ এফ এক্স এন সেটাও হয়ে গেল কত 1। আবার কি ধরবো, অ্যান্ড ওয়াই এন ইজ ইকাল টু আমি ধরে নিচ্ছি কত না -1/n ধরে নিলাম, এটাও আর এর মধ্যে থেকে ধরে নিচ্ছি সিকোয়েন্সটা। আচ্ছা দেখ তো লিমিট অফ ওয়াই এন ইজ ইকাল টু কত, এটাও তো 0, কিন্তু এফ অফ ওয়াই এন ইজ ইকাল টু কত হবে, এখন তো ফর এনি এন ওয়াই এনটা নেগেটিভ, আর নেগেটিভ হলে এফ এর মান কত হয় -1, তাহলে এটা -1 হবে। তাহলে যদি প্রত্যেকটা এনের জন্য এটা -1 হয়, অতএব লিমিট অফ এফ ওয়াই এন কত হয়ে যাবে না -1 হয়ে যাবে। তাহলে আমি দেখছি দুটো আলাদা সিকোয়েন্স এক্স এন ওয়াই এন পেয়েছি, যেখানে এক্স এন আর ওয়াই এন দুটোই কিন্তু 0তে কনভার্জ করছে, কিন্তু এফ এক্স এন লিমিট অফ এফ এক্স এন নট ইজ ইকাল টু লিমিট অফ এফ ওয়াই এন হচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, যদি লিমিটটা এক্সিস্ট করতো তাহলে এদের দুজনেও তো একই পয়েন্টে যাওয়া উচিত ছিল এলে, কিন্তু যেহেতু আলাদা পয়েন্টে গেছে তাহলে আমরা এখন বলতে পারবো অবশ্যই যে লিমিটটা তার মানে এক্সিস্ট করেনি। তারপরে এরপর কি লিখবি আমি আর বলছি না, লিখবি সো দেয়ার এক্সিস্ট টু ডিফারেন্ট সিকোয়েন্সেস এক্স এন অ্যান্ড ওয়াই এন সাচ দ্যাট লিমিট অফ এক্স এন ইজ ইকাল টু লিমিট অফ ওয়াই এন ইজ ইকাল টু 0, বাট লিমিট অফ এফ এক্স এন নট ইজ ইকাল টু লিমিট অফ এফ ওয়াই এন। সো লিমিট এক্স টেন্ডস টু 0 সিগনাম এক্স ডাজ নট এক্সিস্ট। আশা করি বোঝা গেছে। এই অবধি থাক, পরের দিন আমরা এরপর থেকে শুরু করব। থ্যাংক ইউ।